প্রার্থীদের মাঝে আজ প্রতীক বরাদ্দ করবে ইসি। কাল থেকে শুরু আনুষ্ঠানিক প্রচারণা। হাসনাতের প্রতিদ্বন্দ্বী মঞ্জুরুলের রিটের শুনানি আজ। সারা দেশে 20,000 কিলোমিটার খাল খনন ও ঢাকার যানজট নিরসনের অঙ্গীকার তারেক রহমানের। 25 কোটি বৃক্ষরোপণের পরিকল্পনা। রাতে রাজধানীর পীরেরবাগে স্থানীয় বিএনপি ও জামায়াত কর্মীদের মধ্যে সংঘর্ষ। আহত প্রায় 19 জন। দুপক্ষের পাল্টাপাল্টি অভিযোগ। জোট প্রার্থীর পক্ষে একযোগে লড়বে বিএনপি। ইসলামী আন্দোলন সরলেও প্রভাব নেই, দাবি জামায়াতের। প্রচারে স্পষ্ট হবে হিসাব নিকাশ। এবং নির্বাচন ঘিরে উদ্বেগ বাড়ছে অবৈধ অস্ত্রের ছড়াছড়িতে। বেশিরভাগই আসছে সীমান্ত পেরিয়ে। ব্যবহার থামানো বড় চ্যালেঞ্জ বলছেন বিশ্লেষকরা। স্বাগত এখন বাজারে। পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি শামীমা শাম্মী। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের চূড়ান্ত তালিকা অনুযায়ী প্রার্থীদের মধ্যে আজ প্রতীক বরাদ্দ করবে নির্বাচন কমিশন। আগামীকাল থেকে শুরু হবে আনুষ্ঠানিক প্রচারণা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিনে দেশব্যাপী 298 আসনে 305 জন প্রার্থিতা প্রত্যাহার করেছেন। তাতে আসন্ন নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সংখ্যা দাঁড়ালো 1967 জনই। আজ প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ এবং একই সঙ্গে প্রতীক বরাদ্দ দেওয়া হবে। বৃহস্পতিবার থেকে প্রচার শুরু করতে পারবেন প্রার্থীরা। ওই দিন থেকেই ভোটারদের মন জয়ে বাড়ি বাড়ি প্রচারে নামবেন প্রার্থীরা। তুলে ধরবেন নিজেদের প্রতিশ্রুতি ও কর্মপরিকল্পনা। 12 ফেব্রুয়ারি সকাল 7:30 থেকে বিকেল 4:30 পর্যন্ত হবে ভোট গ্রহণ। স্বচ্ছ ব্যালট পেপারের মাধ্যমে অনুষ্ঠিতব্য এই নির্বাচনে দেশের প্রায় 12,77,00,000 ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এদিকে ঋণ খেলাপির দায়ে বাতিল হওয়া কুমিল্লা 4 আসনে বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সির রিটের শুনানি হবে আজ। মঙ্গলবার বিচারপতি রাজিক আল জলিলের নেতৃত্বাধীন হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চে মঞ্জুরুল আহসান মুন্সির রিটের শুনানি হওয়ার কথা ছিল। এদিন সকাল থেকেই কুমিল্লার দেবিদ্বার থেকে শত শত নেতাকর্মী মুন্সির পক্ষে আদালতের বারান্দায় জড়ো হন। পরে পুলিশ তাদের সরিয়ে দেয়। বিএনপি নেতাকর্মীদের ভিড়ের কারণে বিচারপতি দুপক্ষের আইনজীবীদের জানান আজ শুনানি হবে। সেখানে উপস্থিত থাকবেন কেবল আইনজীবীরা। গেল 17 জানুয়ারি নির্বাচন কমিশন বিএনপি প্রার্থী মুন্সির প্রার্থিতা বাতিল করে। পরে এর বিরুদ্ধে হাইকোর্টে রিট করেন তিনি। সকাল থেকেই মহামান্য কোর্ট লক্ষ্য করছিলেন যে কোর্টের ভিতরে আইনজীবী ছাড়াও বাইরের কিছু উৎসুক জনতার একটা ভিড় তারা লক্ষ্য করেছিলেন এবং তারা বারবার এই অনুরোধ জানিয়েছিলেন যে শুধুমাত্র আইনজীবী ছাড়া অন্যরা আপনারা কোর্টরুম পরিত্যাগ করেন। এই অনুরোধটি তারা জানিয়েছিলেন এবং আমাদেরকেও দুই পক্ষের আইনজীবীদেরকেও আজকে কোর্ট আমাদেরকে নির্দেশনা দিয়েছেন আগামীকালকে যখন শুনানি হবে তখন যেন শুধুমাত্র আইনজীবীরা উপস্থিত থাকেন। কোনো লিটিগ্যান্ট পাবলিক অথবা বাইরের কোনো মানুষ তারা যেন কোর্টরুমে উপস্থিত না থাকেন। বিএনপি ক্ষমতায় গেলে সারা দেশে 20,000 কিলোমিটার খাল খনন ও ঢাকার যানজট নিরসনের অঙ্গীকার করলেন দলটির চেয়ারম্যান তারেক রহমান। এ সময় 5 বছরে সারা দেশে 25 কোটি বৃক্ষরোপণের পরিকল্পনার কথাও জানান তিনি। রাতে বনানী চেয়ারম্যান বাড়ি মাঠে বেগম জিয়ার স্মরণে দোয়া মাহফিল ও মত বিনিময়ে এসব কথা বলেন তারেক রহমান। আরও জানাচ্ছেন সাজিদ আরাফাত। মঙ্গলবার রাতে বনানী চেয়ারম্যান বাড়ি মাঠে গুলশান বনানী সোসাইটি সহ 12টি সংগঠনের আয়োজনে খালেদা জিয়ার স্মরণে দোয়া মাহফিল ও মতবিনিময় সভায় অংশ নেন তারেক রহমান। এ আয়োজনে তারেক রহমানের সঙ্গে ছিলেন তার সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমানও। অনুষ্ঠানে অংশ নিয়ে তারেক রহমান দেশ নিয়ে তার বিভিন্ন পরিকল্পনার কথা তুলে ধরেন। বলেন, ঢাকার যানজট কমাতে গণপরিবহন ব্যবস্থাকে উন্নত ও মনোরেল চালুর পরিকল্পনা রয়েছে। কিভাবে পাবলিক ট্রান্সপোর্টটাকে ডেভেলপ করা যায়, সেটি মনোরেল হতে পারে, মেট্রো রেল, মেট্রো রেল থেকে
লেস কস্টলি হচ্ছে মোনোরেল। মোনোরেলটাকে বসানো ইজি, আবার আপনি ওটাকে কন্টেনারের মতন আবার আরেক জায়গায় নিয়ে গিয়েও বসাতে পারবেন এবং ওটার খরচও কম। খরচ কম হলে স্বাভাবিক ওটার ভাড়াও কম হবে, সাধারণ মানুষের চলাচলের জন্য ওটার সুবিধা হবে। ঢাকার নদী দূষণ কমানো সহ সারা দেশে 20,000 কিলোমিটার খাল খনন করার কথাও বলেন তারেক রহমান। পাশাপাশি শিক্ষাক্ষেত্রে আমূল পরিবর্তন ও বেকারত্ব দূর করতেও তার পরিকল্পনার কথা জানান। আগামী 12 তারিখে যে নির্বাচন, এই নির্বাচনে ইনশাল্লাহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল সরকার গঠনে সক্ষম হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আমরা সমগ্র বাংলাদেশে 20,000-এর মতন কিলোমিটারের মতন খাল আমরা খনন করতে চাই। আমরা ইনশাল্লাহ গভর্নমেন্ট ফর্ম করতে সক্ষম হলে আমাদের এডুকেশন, স্পোর্টস, কালচার এবং সায়েন্স, এই কয়েকটাকে নিয়ে আমরা একটা কম্বাইন্ড একটা কাজ করতে চাইছি। এর আগে মঙ্গলবার বিকেলে নিজ সংসদীয় আসনের এলাকা কড়াইলে দোয়া মাহফিলে অংশ নেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। কড়াইলবাসীর আয়োজনে দোয়া অনুষ্ঠানের শুরুতেই কড়াইলবাসীর পক্ষে বক্তব্য দেন দুজন স্থানীয় বাসিন্দা। তুলে ধরেন এলাকার নানা সমস্যা ও সংকটের কথা। এ সময় সাধারণ মানুষের জীবনমান উন্নয়নের পাশাপাশি কড়াইলের সন্তানদের জন্য উন্নত শিক্ষা, স্বাস্থ্য ও খেলাধুলার সুযোগ দেওয়ার উদ্যোগ নেওয়ার কথা জানান তারেক রহমান। কৃষক কার্ড নামে একটি কার্ড দিতে চাই, যার মাধ্যমে তাদের কাছে আমরা কৃষির সুবিধা পৌঁছতে চাই। ঠিক যেভাবে ফ্যামিলি কার্ডের মাধ্যমে আমরা পৌঁছে দিতে চাই মা বোনদের কাছে একটি সহযোগিতা। আমরা চাই কড়াইল বস্তিবাসী যারা আছেন তাদের সন্তানরা একইভাবে বিদেশি ভাষা যাতে শিখতে পারে। নারীদের অর্থনৈতিকভাবে সচ্ছল করতে ফ্যামিলি কার্ড ও কৃষকদের সুবিধার্থে কৃষক কার্ড দেওয়ারও প্রতিশ্রুতি দেন বিএনপি চেয়ারম্যান। আমাদের ভবিষ্যৎ হচ্ছে আমাদের আজকের সন্তানেরা। এছাড়া দীর্ঘদিন ধরে কড়াইলে থাকা মানুষের জন্য আধুনিক আবাসনের ব্যবস্থা ও উন্নত ফ্ল্যাট হস্তান্তর করারও প্রতিশ্রুতি দেন তারেক রহমান। ছোট ছোট ফ্ল্যাট করতে এবং সেই ফ্ল্যাটগুলো তাদের নামে আমরা দিতে চাই। সাজিদ আরাফাত, এখন ঢাকা। নির্বাচনের প্রচারণা শুরুর আগেই সংঘর্ষে জড়ালো বিএনপি ও জামায়াত। মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর 60 ফিটে পীরেরবাগ এলাকায় এই ঘটনা ঘটে। সংঘর্ষে জামায়াতের 16, বিএনপির 3 জন আহত হয়েছেন বলে জানা গেছে। সংঘর্ষের দায় একে অপরকে দিচ্ছে দল দুটি। আরও জানাচ্ছেন তৌহিদুল তারেক। আপনারা তো যে কাউকে মারতেছেন, আপনি তো ধরে ধরে একটা লোককে মারলেন। না না, আপনি তো ধরে ধরে একটা লোককে মারলেন ভাই। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা শুরুর আগেই সংঘর্ষে জড়ালো বিএনপি ও জামাত। মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর 60 ফিটে পীরেরবাগ এলাকার আল মোবারক মসজিদের সামনে ঘটে এ ঘটনা। জামায়াতের পক্ষ থেকে অভিযোগ করা হয়, মহিলা জামায়াত কর্মীরা এলাকায় দাওয়াতি কাজ করতে এলে তাদের হেনস্থা করা হয়, নিয়ে যাওয়া হয় স্থানীয় বিএনপি নেতার বাসায়। এখানে যুবদল, ছাত্রদলের, বিএনপির এই লোকজন, ওখানে যে লোকজন যারা আছে তারা যখন জানতে পারছে, তারা এসে আমাদের আন্টিদের সাথে যাচ্ছে তাই ব্যবহার করছে, তাদেরকে নিয়ে টানা হেঁচড়া করছে। কিছুক্ষণের মধ্যেই পিছন দিয়েই তারা প্রায় 1-150 এরকম সন্ত্রাসী এলাকার টোকাই নাস্তান যা পাইছে, যুবদল, বিএনপি, ছাত্রদলের, এগুলো সবগুলো একসাথে আসছে। বিএনপি সারা দেশে নানা ধরনের সভা সমাবেশ করে যাচ্ছে। আপনারা দেখবেন যে দোয়া অনুষ্ঠানের নামে তারা বড় বড় প্রোগ্রাম করছে, এ ধরনের কার্যক্রম কিন্তু তারা করছে। কিন্তু আমাদের নারী কর্মীরা নারীরা যখন রাস্তায় বের হয়েছে, তাদের উপরে তারা মব ক্রিয়েট করার চেষ্টা করেছে। এই ঘটনার সূত্র গড়ায় দুপক্ষের সংঘর্ষ পর্যন্ত। সিসিটিভি ফুটেজে দেখা যায় সাবেক যুবদল নেতা মিলন, আশরাফ ও বাপ্পি সহ স্থানীয় বিএনপি নেতারা দলবল নিয়ে হামলা করে জামায়াত কর্মীদের ওপর। এ সময় মসজিদে আশ্রয় নিলে তাদের আটকে রাখা হয়। আহত হয় 16 জন। এক পর্যায়ে সেনাবাহিনী ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এদিকে সকল অভিযোগ উড়িয়ে দিয়েছে স্থানীয় বিএনপি নেতারা। তাদের দাবি, নির্বাচনের পরিবেশ বিনষ্ট করতে পরিকল্পিতভাবে এটি ঘটায় জামাত। তারা এই ঘটনাটা পুরোটা প্রি প্ল্যানিং করছে, কারণ এইটা ঘটনা ঝগড়ার কোনো কারণই ছিল না। এইটা ঘটনাটা তারা সিম্পল একটা ঘটনাকে তারা বাইরে থেকে লোক এনে তারাই গ্যাঞ্জামটা করছে। এবং পুলিশ যখন তাদের ডিটেলস লিখতে ছিল, নাম ঠিকানা সব হলো বিভিন্ন এলাকার, একজনও এলাকার না, বহিরাগত। এ সময় তাদের 3 জন আহতের কথা জানায় বিএনপি। তৌহিদুল তারেক, এখন ঢাকা। কেমন হলো ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মূল লড়াই থাকা বিএনপি ও জামায়াতের আলাদা নির্বাচনী জোট? বিএনপি বলছে জোটের প্রার্থীদের বিজয়ী করতে একযোগে কাজ করছে দলটি। অন্যদিকে শেষ মুহূর্তে জোট থেকে ইসলামী আন্দোলন সরে গেলেও তাতে নির্বাচনী মাঠে প্রভাব পড়বে না বলছে জামায়াত। বিশ্লেষকরা বলছেন প্রচারণা শুরুর পর বোঝা যাবে জোট দুটির শক্তিমত্তা। আরও জানাচ্ছেন সানিম মৃধা।
জাতীয় নির্বাচনকে সামনে রেখে জোট গড়া কিংবা আসন সমঝোতা দেশের রাজনীতিতে নতুন কোনো ঘটনা নয়। অনেক সময় বড় দলগুলো ছোট দলগুলোকে সাথে নিয়ে নিজেদের শক্তির জানান দিয়ে থাকে। আবার এসব ছোট দল থেকে আসন পেয়ে সংসদ গঠনে বাড়তি সুবিধাও নিয়ে থাকে দলগুলো। এবারের নির্বাচনে মূল লড়াইয়ে থাকা জামায়াত বিএনপি জোট নিয়ে রাজনৈতিক মাঠে আলোচনা এখন তুঙ্গে। শুরুর দিকে ইসলামী সমমনা দলগুলো একজোট হয়ে জনগণের কাছে তাদের অবস্থান জানান দিয়েছিল, যদিও শেষ পর্যন্ত জামায়াতের এই জোট থেকে বের হয়ে যায় ইসলামী আন্দোলন। আমরা তাদেরকে নির্দেশনা দিয়ে দিয়েছি, তারা নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করবেন। প্রচারণা আরম্ভ হওয়ার পর এটাই তো নিয়ম। জামায়াতের জোট থেকে ইসলামী আন্দোলনের বেরিয়ে যাওয়া ইসলামী একক ভোট বাক্স ক্ষতিগ্রস্ত হবে বলে মনে করেন অনেকেই। তবে জোটের নীতি নির্ধারকরা বলছেন একটি দলের থাকা না থাকায় ভোটের ফলাফলে প্রভাব ফেলবে না। আলোচনা করেছিলাম, আসন সমঝোতার বিষয়টা আমরা কনফার্ম করেছিলাম, কিন্তু ওনারা যে কোনো কারণে আমাদের সাথে আর আসেননি, থাকেননি আর কি। আমার মনে হয় না যেটা নিয়ে খুব সমস্যা হবে। আমাদের যে 10 দলীয় নির্বাচনী ঐক্য যেটা আছে, এক্ষেত্রে কোনো প্রভাব পড়বে না। এদিকে স্বৈরাচার বিরোধী আন্দোলনে শরিক 7 দলের সাথে আসন বন্টন করেছে বিএনপি। নির্বাচনী টিকিট নিশ্চিত করতে কেউ আবার নিজেদের দল বিলুপ্ত করে ধানের শীষের প্রার্থী হয়েছেন। তবে আসন সমঝোতা নিয়ে সংকট আছে বিএনপি জোটেও। বিশেষ করে সংকট তৈরি করছেন বিএনপির বিদ্রোহী প্রার্থীরা, যারা কেন্দ্র থেকে দেয়া জোটের প্রার্থীদের বিরুদ্ধেই দাঁড়িয়েছেন। এই পরিস্থিতিতে একটি সংসদীয় আসনে একই দলের নেতাদের মুখোমুখি অবস্থান কি প্রভাব ফেলবে ভোটের মাঠে? ইতিমধ্যে অনেক প্রার্থী তারা মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন, বাকিরা প্রত্যাহার করে নেবেন। আরেকটা হলো যে বিশেষজ্ঞরা বলছেন সম্প্রতি জামায়াতের কার্যক্রম অনেকটাই মানুষের কাছে পৌঁছাতে পেরেছে। তবে অভিজ্ঞতার মিছিলে গড়া বিএনপি জোটও পাল্টে দিতে পারে ভোটের সব সমীকরণ। বিএনপি যাদের সাথে নির্বাচনী করেছে, হ্যাঁ, তুলনামূলকভাবে বিএনপি এই জোটের মাধ্যমে লাভবান হয়েছে আমার কাছে মনে হচ্ছে আর কি। ধর্মীয় দৃষ্টিভঙ্গির ক্ষেত্রে তারা যতটুকু মডারেশন করা সম্ভব, যতটুকু নিজেদেরকে পরিবর্তন করা সম্ভব, ততটুকু তারা করেছে বলে সম্ভবত এটাও একটা কারণ, যে কারণে জামাতের অ্যাকসেপ্টেবিলিটি বেড়েছে। জোটের শক্তি নিয়ে সমর্থকদের মাঝে মতবিরোধ থাকলেও বিশেষজ্ঞরা বলছেন দলগুলোর প্রচার, জনসভা ও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে শক্তিমত্তা বোঝা যাবে। সানিম মৃধা, এখন, ঢাকা। নির্বাচন সামনে রেখে সাতক্ষীরায় চলছে রাজনৈতিক মাঠের হিসাব নিকাশ। এবার জেলার 4টি আসনেই জয় পরাজয়ের ক্ষেত্রে বড় নির্ধারক হতে পারেন নারী ভোটাররা। জেলা নির্বাচন অফিসের তথ্য বলছে জেলায় নারী পুরুষ ভোটার প্রায় সমান সমান। নারী ভোটারদের প্রত্যাশা, দাবি আর সিদ্ধান্তই ঘুরিয়ে দিতে পারে নির্বাচনের ফলাফল। বিস্তারিত জানাচ্ছেন আহসান রাজীব, আর ক্যামেরায় ছিলেন মাসুদ রানা। দক্ষিণ পশ্চিমাঞ্চলের উপকূলীয় জেলা সাতক্ষীরা কৃষি, চিংড়ি, ক্ষুদ্র ব্যবসা ও প্রবাসী আয় এ জেলার অর্থনীতির মূল ভরসা কেন্দ্র। আর এই অর্থনীতিতে দিন দিন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন নারীরা। জেলা নির্বাচন অফিসের তথ্য অনুযায়ী 7 উপজেলা, 77টি ইউনিয়ন ও 3টি পৌরসভা নিয়ে গঠিত জেলার সংসদীয় আসন 4টি। 4টি আসনেই নারী ভোটারের সংখ্যা পুরুষের কাছাকাছি। জেলার 4টি আসনে মোট ভোটার 18,32,775 জন। এর মধ্যে নারী ভোটার 9,14,914 জন। শহর ও গ্রামাঞ্চলের হাটবাজারে চোখ রাখলেই দেখা যায় নারীদের সক্রিয় উপস্থিতি। কেউ করছেন কৃষিকাজ, আবার অনেকে সেলাই, পোশাক বিক্রি, খাবারের দোকান বা চায়ের স্টলও চালাচ্ছেন নারীরা। নারীরা চান নিরাপদ কর্মপরিবেশ, সম্মানজনক জীবন আর ন্যায্য সুযোগ। কর্মক্ষেত্রে বৈষম্য দূর, সহজ শর্তে ঋণ এবং প্রশিক্ষণের সুযোগ থাকলে আরও বেশি নারী স্বাবলম্বী হতে পারবেন বলে মনে করেন তারা। সকাল 7টার সময় আসে, 12টার সময় দেয়। আমাদের 250 টাকা দেয়, আর পুরুষ মানুষের 350। পুরুষরা যা কাজ করে আমরা মহিলা আমরাও সে কাজ করি। এবার কাজ করার পরে মহিলাকে দাম কম হচ্ছে, পুরুষের দাম বেশি হচ্ছে। ফ্রিল্যান্সিং ও আইটি সেক্টরে নারীদের অংশগ্রহণ বাড়ানো গেলে জেলায় কর্মসংস্থানের নতুন দিগন্ত খুলতে পারে। অনেকাংশেই তারা যে উদ্যোক্তা হবে সেই সাপোর্টটা পায় না।
কারণ কি তারা নারী। এবছর আমি নতুন ভোট দিতে যাচ্ছি, সেখানের জন্য কোনো দুর্ঘটনা না হয়, খুব সুন্দরভাবে সুষ্ঠুভাবে যেন ভোট দিতে পারি। পুরুষের পাশাপাশি নারীদের অধিকারটা যেন সবসময় ভালোভাবে থাকে, রাস্তাঘাটে চলাফেরার ক্ষেত্রে নারীদের জন্য আমাদের ডিস্টার্ব না করে। কেবল অর্থনীতি বা উদ্যোক্তা খাতেই নয়, ক্রীড়া ক্ষেত্রেও নারীরা এগিয়ে যাচ্ছে দৃঢ় পায়ে। নারী ক্রীড়াবিদদের জন্য আলাদা সুযোগ ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করলে ভবিষ্যতে জাতীয় পর্যায়েও আরও শক্ত অবস্থান তৈরি করতে পারবে মেয়েরা। যদি সুষ্ঠু অবাধ ও নিরপেক্ষ নির্বাচন হয় তাহলে নারীরা যদি উৎফুল্ল চিত্তে আনন্দ চিত্তে ভোট দিতে পারে তাহলে হয়তো সাফল্য দেখতে পারবে। নারীরা শুধু ভোটার নন, তারা এখন অর্থনীতির চালিকা শক্তিও। নারী উদ্যোক্তাদের জন্য বিনা শর্তে ঋণ, দক্ষতা উন্নয়ন এবং কর্মসংস্থানের পথ তৈরি হলে আরও এগিয়ে যাবে সাতক্ষীরা। এটাই নারীদের প্রত্যাশা, আর সেই প্রত্যাশার প্রতিফলন ঘটতে পারে ব্যালটের রায়ে। আহসান রাজীব, এখন সাতক্ষীরা। নির্বাচন যত ঘনিয়ে আসছে ততই উদ্বেগ বাড়াচ্ছে অবৈধ অস্ত্রের ছড়াছড়ি। সন্ত্রাসীদের হাতে মিলছে বোমা, দেশীয় অস্ত্র, আগ্নেয়াস্ত্র। দেশের মধ্যে আসা বেশিরভাগ অবৈধ অস্ত্রই এসেছে সীমান্ত পার হয়ে। কিভাবে থামানো যাবে এইসব অস্ত্রের ব্যবহার, সেটাই বড় চ্যালেঞ্জ বলে মনে করছেন বিশ্লেষকরা। আরও জানাচ্ছেন আরিফ হোসেন। নির্বাচনের মৌসুম এলেই যেন সক্রিয় হয়ে ওঠে অস্ত্রের কালোবাজার। শহরের অলিগলি থেকে শুরু করে প্রত্যন্ত গ্রাম, সবখানেই এখন অবৈধ অস্ত্রের সহজলভ্যতা। আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে প্রতিদিনই উদ্ধার হচ্ছে ককটেল, বোমা, চাপাতি ও আগ্নেয়াস্ত্র। কোথাও পরিত্যক্ত বাড়িতে, কোথাও খালের ধারে, আবার কোথাও রাজনৈতিক কর্মীদের আস্তানায় মিলছে এসব অস্ত্র। গত গণ অভ্যুত্থানের সময় যে থানার অস্ত্রগুলো লুট করা হয়েছিল, এগুলো যে সব সরকারি অস্ত্রই ছিল তাও না, অনেক অস্ত্রই ছিল যেগুলো ব্যক্তি পর্যায়ে আনা। অবৈধ অস্ত্রের অপারেশনগুলোকে ম্যাক্সিমাম প্রাধান্য দিয়ে এবং জিরো টলারেন্স, তার জন্য যতটুকু করতে হয়, যেই হাইট পর্যন্ত যাওয়া সম্ভব, উইল গো ফর দ্যাট। বিশেষজ্ঞদের মতে নির্বাচন ঘিরে সহিংসতার আশঙ্কায় অনেকেই আগেভাগেই অস্ত্র মজুত করছে। তবে সাধারণ মানুষের ভয় ভোট কেন্দ্রের নিরাপত্তা নিয়ে। প্রশাসনের দিক থেকে আমি নিরাপদ মনে করছি না এখন, কারণ বাংলাদেশে তো খুন, হত্যা, চাঁদাবাজি হইতেছে। ভোট দিতে যাবো না যদি অস্থির পরিবেশ দেখি। যদি ভালো পরিবেশ থাকে, সুস্থ পরিবেশ থাকে, তাহলে যাব। অনেকগুলো গুলাগুলি হইতেছে দেখতেছি আমরা। তবে সামনের দিকে যেহেতু এগুলা যেন না হয় নির্বাচনের সময়, আমরা এটাই চাইতেছি। অস্ত্র নিয়ে যারা অন্তর্বর্তীকালীন সরকারের সময় গ্রেফতার হয়েছেন, তাদের একটি বড় অংশের জামিন হয়েছে 3 থেকে 6 মাসের মধ্যে। 2900+ বন্দী বিভিন্ন অস্ত্র মামলা নিয়ে যারা জেলখানায় এসেছিলেন, তারা বিভিন্ন সময় জামিন পেয়েছেন। এর মধ্যে সংখ্যাটা বেশি, যে কারণটা হয়েছে তারা অনেকেই তাদের হয়তো পানিশমেন্ট শেষ করে গেছেন, বাট এই যে সংখ্যাটা স্বল্প সংখ্যক। বেশিরভাগই আসলে বিভিন্নভাবে জামিন পেয়েছেন। যারা বিভিন্ন সময় ধরা পড়েছেন অথবা মামলায় কারাগারে এসছেন, তারা যদি জামিন পান তাহলে তো একটু শঙ্কার বিষয় আছে। নির্বাচনের আগে অবৈধ অস্ত্র নিয়ন্ত্রণে আনতে না পারলে সহিংসতা, ভয়ভীতি আর অস্থিতিশীলতার ঝুঁকি থেকেই যাবে, এমন আশঙ্কা নিরাপত্তা বিশ্লেষকদের। যদিও বেশ কিছু হারানো যাওয়া অস্ত্র উদ্ধার হয়েছে, বাট একটা বিপুল সংখ্যক এখনও আছে। এবং এটা শুধু না, শুনেছি যে এখন বর্ডার দিয়েও বিভিন্ন অস্ত্র আমাদের দেশে প্রবেশ করছে, অস্ত্র এবং এক্সপ্লোসিভ প্রবেশ করছে, এবং বিভিন্ন জায়গায় এক্সপ্লোসিভ পাওয়া যাচ্ছে, বোমা ফাটানোর ঘটনা ঘটছে। এটাও অত্যন্ত একটা ঝুঁকিপূর্ণ সিচুয়েশন আগামী নির্বাচনের জন্য। নির্বাচনকে ঘিরে অবৈধ অস্ত্রের বিস্তার নিঃসন্দেহে বড় উদ্বেগের কারণ। ঘোষণার পাশাপাশি কার্যকর পদক্ষেপই পারে জনমনে আস্থা ফেরাতে। 31 ডিসেম্বরের মধ্যে সব ধরনের বৈধ অস্ত্র থানায় জমা দেওয়ার নির্দেশনা দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তবে প্রশ্ন হলো অবৈধ অস্ত্র এবং পুলিশের খোয়া যাওয়া অস্ত্র নিয়ে। এই ছড়াছড়ির মধ্যে কতটুকু নিরাপদ নির্বাচন উপহার দিতে পারবে নির্বাচন কমিশন, সেটার জন্য আমাদের অপেক্ষা করতে হবে 12 ফেব্রুয়ারি পর্যন্ত। আরিফ হোসেন, এখন, ঢাকা।
সরবরাহ কমায় ঝালকাঠির বাজারে ঊর্ধ্বমুখী মাছের দাম। সপ্তাহ ব্যবধানে অধিকাংশ মাছ কেজি প্রতি দাম বেড়েছে 20 থেকে 30 টাকা পর্যন্ত। বিস্তারিত জানাতে শহরের বড় বাজার থেকে যুক্ত হচ্ছেন আল আমিন তালুকদার। আল আমিন, জানাবেন বাজারে মাছের সরবরাহ কেমন, আর মাছের দরদাম আসলে কেন বেড়েছে, আর ক্রেতা বিক্রেতারা আসলে কি বলছেন? নদী এবং জলাশয়ের পানির পরিমাণ কমবে এবং এই সময় বেশি বেশি মাছ ধরা পড়বে এবং মাছের কম দামে মাছ কিনতে পাওয়া যাবে। কিন্তু এখানকার চিত্র একেবারেই ভিন্ন। মাছের দাম তো কমেনি, বরং ঊর্ধ্বমুখী মাছের বাজার। গত এক সপ্তাহের ব্যবধানের কথা যদি বলি, অধিকাংশ মাছে কেজি প্রতি দাম বেড়েছে 20 থেকে 30 টাকা পর্যন্ত। আমি স্থানীয় মাছ ব্যবসায়ীদের সাথে কথা বলছি, তারা বলছেন যে ঘন কুয়াশা এবং অতি শীতের কারণে আসলে মাছ ধরা ব্যাহত হচ্ছে। এই কারণে বাজারে মাছের সরবরাহ কমে গেছে, তাই তারা বাড়তি দামে মাছ বিক্রি করতে বাধ্য হচ্ছেন। স্বামী, আজকের বাজারে বিক্রি হচ্ছে, আমি এমন কিছু মাছের দাম আপনার মাধ্যমে জানিয়ে দিচ্ছি। আজকের বাজারে রুই মাছের দাম গত সপ্তাহের তুলনায় 20 থেকে 30 টাকা বেড়ে আজকের বাজারে বিক্রি হচ্ছে 250 থেকে 260 টাকা কেজি দরে, এবং কাতল মাছ আকার বেঁধে বিক্রি হচ্ছে 240 থেকে 260 টাকা কেজি দরে। এই ইলিশ মাছের কথা যদি বলি, আসলে বাজারে বড় সাইজের কোনো ইলিশ মাছ পাওয়া যাচ্ছে না, ছোট ছোট সাইজের ইলিশ মাছ পাওয়া যাচ্ছে, আর সেটি কিন্তু বিক্রি হচ্ছে 500 থেকে 800 টাকা কেজি দরে। পাশাপাশি পাবদা মাছ বিক্রি হচ্ছে 300 থেকে 320 টাকা, কোরাল মাছ আকার বেঁধে বিক্রি হচ্ছে 600 থেকে 800 টাকা কেজি দরে। পাঙাশ মাছ, যেটি একেবারে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে থাকে, সেটিও কিন্তু 20 থেকে 30 টাকা বেড়েছে। আজকের বাজারে পাঙাশ মাছ বিক্রি হচ্ছে 200 থেকে 220 টাকা। তেলাপিয়া মাছ বিক্রি হচ্ছে 220 টাকা এবং 220 থেকে 250 টাকা আকার বেঁধে, এবং বিভিন্ন প্রজাতির চিংড়ি মাছ রয়েছে, সেই চিংড়ি মাছ বিক্রি হচ্ছে 700 থেকে 1000 টাকা পর্যন্ত। এবং অন্যান্য যে কার্প জাতীয় মাছ রয়েছে, সেই সমস্ত মাছ 20 টাকা বেড়ে 180 থেকে 200 বা 220 টাকা দরে বিক্রি হচ্ছে। আমি স্থানীয় ক্রেতাদের সাথে কথা বলেছি, সাধারণ ক্রেতারা বলছেন যে আসলে হঠাৎ করে মাছের দাম বেড়ে গেলে তারা আসলে কিছুটা বিপাকে পড়েন এবং তাদের মধ্যে এক ধরনের অস্বস্তি রয়েছে। তারা বলছেন যে আসলে নিয়মিত যদি বাজার মনিটরিং করা যেত, তাহলে হয়তো মাছের দাম কিছুটা হলেও নিয়ন্ত্রণে থাকতো। তবে প্রশাসনের পক্ষ থেকে আসলে নিয়মিত বাজার মনিটরিং না করার কারণটা কি তারা দুষছেন, এবং আমার কোনো কথা তারা বলেননি। মাছের দাম এই অবস্থায় আরো বেশ কিছুদিন থাকবে। ঝালকাঠি থেকে আমার কাছে এই ছিল বাজার পরিস্থিতির সব। সামনে দর্শক, ঝালকাঠি থেকে যুক্ত হয়েছিলেন আল আমিন তালুকদার। এদিকে কৃষি উপকরণের দাম বাড়ায় যশোরে বড় আবাদে বাড়ছে খরচ, সেই সঙ্গে সময় মতো সার না পাওয়ায় বিপাকে কৃষকরা। বাড়তি খরচের বোঝা মাথায় নিয়েই মাঠে ব্যস্ত তারা। কৃষি বিভাগ বলছে সংকট নেই সারের। এনামুল হকের ছবিতে আরও জানাচ্ছেন রিপন হোসেন। সকালে শীত উপেক্ষা করে সন্ধ্যা পর্যন্ত বোরোর জমি প্রস্তুত ও চারা রোপণে ব্যস্ত সময় পার করছেন যশোরের কৃষকরা। কেউ জমিতে হাল দিচ্ছেন, আবার কেউ তৈরি জমিতে পানি সেচ দিয়ে ভিজিয়ে রাখছেন, কেউ বা আনুষঙ্গিক কাজ শেষ করে বীজতলা থেকে চারা তুলে তা রোপণ করছেন ক্ষেতে। জনের দামটা বাড়ে, সারের দাম কমে, তেলের দাম কমে, তাহলে আমরা চাষবাস করতে আমাদের পক্ষে একটু সুবিধা হবে। প্রথম আছে চাষ, তারপর মই দেওয়া, সার মাটি দেওয়া, রোপণ করা। তবে এবছর ডিজেল, সারের দাম ও শ্রমিকের খরচ বাড়ায় বেড়েছে দুশ্চিন্তা। পাওয়া যাচ্ছে না পর্যাপ্ত সার, তাই কৃষি উপকরণের দাম কমিয়ে ধানের দাম বাড়ানোর দাবি তাদের। কিষানের যে দাম, সারের যে দাম, তাতে করে এমনি চাষবাস করে লস। সার তো এখন পাওয়াই খুব কষ্টকর হয়ে যাচ্ছে বর্তমানে। লাঙলের দামও বাড়ছে, তারপরে সারের দাম বাড়ছে, তা আমরা এখন কি করে কি করব? সরকারের কাছে এইটুকু আবেদন যে সরকার ধানের দাম একটু বাড়ায় দেয়, তাহলে চাষিরা একটু বাঁচবে। কৃষি বিভাগ বলছে চলতি বছরে সারের কোনো সংকট নেই। এই বছরে সারের সংকট হওয়ার কোনো সুযোগ নাই। আমাদের মাঠ পর্যায়ে আমাদের কর্মকর্তারা সবসময় মনিটরিং জোরদার করা হয়েছে, তারা মনিটরিং করতেছে, মোবাইল কোর্ট চলমান রয়েছে। এই ধরনের দাম বেশি নেওয়া বা কোনো ধরনের সার নিয়ে কোনো ধরনের কালচার করার কোনো সুযোগ নেই। আমরা এই ব্যাপারে 100% তৎপর রয়েছি। চলতি মৌসুমে যশোরে 1,57,100 হেক্টর জমিতে বোরো ধানের আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। প্রায় 4,500 কোটি টাকার বাণিজ্যের আশা করছেন সংশ্লিষ্টরা। এখন যশোর।
মেহেরপুরে ঊর্ধ্বমুখী সবজির বাজার। সপ্তাহ ব্যবধানে প্রতি কেজি সবজির দাম বেড়েছে 5 থেকে 10 টাকা পর্যন্ত। বেগুন 40 থেকে 45 টাকা, শিম 40 টাকা, কাঁচামরিচ 80 থেকে 90 টাকা, ফুলকপি 40 টাকায় বিক্রি হচ্ছে। জেলার বড় বাজার থেকে সবজির দরদাম জানিয়েছেন মুজাহিদ আল মুন্না। মেহেরপুরে শীত পরিস্থিতির কারণে সবজি সরবরাহ কিছুটা কমেছে, যার প্রভাব পড়েছে দামে, যার ফলে সপ্তাহের ব্যবধানে সব ধরনের সবজি কেজিতে বেড়েছে 5 থেকে 10 টাকা পর্যন্ত। গত সপ্তাহে মেহেরপুরে প্রতি কেজি বেগুন বিক্রি হয়েছে 30 থেকে 35 টাকা, যেটি আজ বিক্রি হচ্ছে 40 থেকে 45 টাকা। এছাড়াও অন্যান্য সবজির মধ্যে ফুলকপি প্রতি কেজি 5 টাকা বেড়ে 30 টাকা, পাতাকপি প্রতি কেজি 3 থেকে 4 টাকা বেড়ে 25 টাকা, প্রতি কেজি সিম মেহেরপুর বাজারে বিক্রি হচ্ছে 35 থেকে 40 টাকায়। মশলা জাতীয় সবজির মধ্যে প্রতি কেজি কাঁচামরিচ বিক্রি হচ্ছে 80 থেকে 90 টাকা করে, প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে 60 থেকে 65 টাকা। তবে কিছুটা বেড়েছে রসুনের দাম। প্রতি কেজি রসুন মেহেরপুর বাজারে আজ বিক্রি হচ্ছে 110 থেকে 120 টাকা করে। আমি কয়েকজন ব্যবসায়ীর সাথে কথা বলেছি, তারা আমাকে জানিয়েছেন শীত পরিস্থিতির কারণে সবজির সরবরাহ কিছুটা কমেছে, যার ফলে দাম কিছুটা ঊর্ধ্বমুখী। আমি কয়েকজন ক্রেতার সাথে কথা বলেছি, তারা আমাকে জানিয়েছেন সবজির পাশাপাশি মাছ, মাংস সহ অন্যান্য নিত্য প্রয়োজনীয় সকল বাজারই ঊর্ধ্বমুখী, যার ফলে বাজার মনিটরিং এর মাধ্যমে বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণের দাবি জানিয়েছেন ভোক্তারা। এই ছিল আমার কাছে মেহেরপুরের সবজির সর্বশেষ পরিস্থিতি। চলমান শীতে চাঁদপুরের আইসিডিডিআরবি হাসপাতালে ডায়রিয়ায় আক্রান্ত রোগী বেড়েছে দ্বিগুণের বেশি। আক্রান্তদের বেশিরভাগ শিশু। রোগীর বাড়তি চাপ সামাল দিতে 24 ঘন্টায় সেবা দিয়ে যাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ। এদিকে রোটা ভাইরাস সংক্রমণ এড়াতে শীতে শিশুদের বিশেষ যত্নের পাশাপাশি সচেতন হওয়ার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। আরও জানাচ্ছেন তালহা জুবাইর। হাসপাতালের বারান্দা জুড়ে ডায়রিয়ায় আক্রান্ত রোগীদের দীর্ঘ সারি। প্রতিদিন শত শত রোগী ভিড় করছেন এখানে, যাদের বেশিরভাগই 5 বছরের কম বয়সী শিশু। 1.5 বছরের শিশু আরহামকে নিয়ে হাসপাতালে মা আইনিন নাহার। 5 দিন আগে প্রথমে বমি, এরপর শুরু হয় তীব্র ডায়রিয়া। প্রাথমিক চিকিৎসায় অবস্থার উন্নতি না হওয়ায় নোয়াখালী থেকে শিশুকে নিয়ে চাঁদপুরের আইসিডিডিআরবি হাসপাতালে ছুটে আসেন তিনি। বমির সাথে সাথে এরপরে একদিন পর থেকে পাতলা পায়খানা, গায়ের জ্বর। আমি স্থানীয়ভাবে আপনার ট্রিটমেন্ট নেওয়া শুরু করছিলাম। বাচ্চাটা যে একদম নিস্তেজ হয়ে গেছিল, বাট আমি ওখানে আসলে কোনো আশারও কোনো ফল পাই নাই। আইনিন নাহারের মতো শত শত মানুষ প্রতিদিন রোগী নিয়ে ভিড় করছেন এই হাসপাতালে। শীতের প্রকোপ বাড়ার পাশাপাশি ডায়রিয়ায় সংক্রমণও বেড়েছে কয়েক গুণ, যার বড় ভুক্তভোগী শিশুরা। চান্দিনা ডাক্তার দেখাচ্ছি, চিকিৎসা করছি, এরপরে এটা ভালো হইতেছে না, এখন আমরা এদিকে আনছি। ঠান্ডা কাশি, তারপর হলো জ্বর। আজকে 4-5 দিন যাবত মানে পাতলা পায়খানা, মানে কমে না, দিন রাত হতে থাকে। 4 দিন ধরে মানে ভূমিকর্তা দিতে ওষুধ খাওয়াইছি, সারা রাত্রে বেশি দেখে নিয়ে আসছি। শীতকালে রোগীর চাপ বেড়ে যাওয়ায় বাড়তি দায়িত্ব পালন করতে হচ্ছে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের। সীমাবদ্ধতার মধ্যেও সেবা কার্যক্রম অব্যাহত রাখার আপ্রাণ চেষ্টা করছেন তারা। প্রতি বছর শীত এলে শিশুদের ডায়রিয়া প্রকোপ বেড়ে যায়। এটা সাধারণত একটি ভাইরাল ডায়রিয়া, এটা আমরা রোটা ভাইরাল ডায়রিয়া বলি। আমাদের স্বাভাবিক সময় যেখানে প্রতিদিন গড়ে 100 রোগী ভর্তি হয়, এই সময় এটা 2 গুণ 3 গুণ বেড়ে যায়। মূল চিকিৎসা হলো বাচ্চাদের যাতে পানি শূন্যতা না হয়, পানি শূন্যতাটা ঠেকানোর জন্য বাচ্চাদেরকে প্রতিবার পাতলা পায়খানার পর আমরা বলি তাদের ওজন অনুযায়ী যত কেজি ওজন তত চামচ খাবার স্যালাইন। হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, চাঁদপুর, কুমিল্লা, নোয়াখালী, লক্ষ্মীপুর ও শরীয়তপুর জেলার 35টি উপজেলা থেকে রোগীরা এখানে চিকিৎসা নিতে আসেন। 100 শয্যার বিপরীতে প্রতিদিন গড়ে ভর্তি হচ্ছে প্রায় 250 রোগী, স্বাভাবিক সময়ের তুলনায় যা দ্বিগুণেরও বেশি। ডায়রিয়া যেহেতু খাবার এবং পানিবাহিত রোগ, সেজন্য অবশ্যই বিশুদ্ধ খাবার, বিশুদ্ধ পানি পান করতে হবে। এর সাথে হাত ধোয়া, পরিষ্কার পরিচ্ছন্ন থাকা, স্বাস্থ্যসম্মত টয়লেট ব্যবহার করা, এটা খুবই জরুরি। গেল 1.5 মাসে আইসিডিডিআরবিতে চিকিৎসা নিয়েছেন প্রায় 11,000 রোগী। এদের মধ্যে 85 ভাগই 5 বছরের কম বয়সী শিশু। তালহা জুবাইর, এখন,
চাঁদপুর। বগুড়ার গাবতলীতে শিক্ষার্থী সংকটে ভুগছে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়। খাতা কলমে শিক্ষার্থী উপস্থিতির সংখ্যা 10 জন হলেও শ্রেণীকক্ষে উপস্থিত নেই একজনও। এছাড়া বাবা মেয়ে মিলে বিদ্যালয়ে শিক্ষক মাত্র 4 জন, যারাও আসেন ইচ্ছে মতো। এসব বিষয়ে জেলা শিক্ষা কর্মকর্তা একাধিকবার কারণ দর্শানোর পদক্ষেপ নিলেও তোয়াক্কা করেননি প্রধান শিক্ষক। বিস্তারিত জানাচ্ছেন মাজিদুর রহমান, আর ছবি তুলেছেন সাইফুল ইসলাম সাগর। বগুড়ার গাবতলীর বটিয়াভাঙ্গা উত্তরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। শ্রেণীকক্ষে উপস্থিত নেই কোনো শিক্ষার্থী। ক্লাসের পরিবেশ দেখে মনে হবে হয়তো কোনো ছুটির দিন, তবে প্রকৃত চিত্র 36 বছর পুরনো এই বিদ্যালয়ে নেই কোনো শিক্ষার্থী। শ্রেণীকক্ষের বোর্ডে উপস্থিতি হিসেব অনুযায়ী সব মিলে বিদ্যালয় শিক্ষার্থী রয়েছে 10 জন আর শিক্ষক শিক্ষিকা 4 জন। বিদ্যালয় ভবন, ওয়াশ ব্লক, শিক্ষক সংখ্যা সব ঠিক থাকলেও বিদ্যালয়ে শিক্ষার্থী নেই। তাই প্রধান শিক্ষক সহ সবাই আসেন নিজের ইচ্ছে মতো। স্থানীয়ভাবে প্রভাবশালী প্রধান শিক্ষকের বিরুদ্ধে কেউ কিছু বলার সাহস না করলেও তিনি স্বীকার করেন শিক্ষার্থী সংকটের কথা। বলেন, শিক্ষার্থী টানতে বিনামূল্যে খাতা কলম, পরীক্ষার ফি মওকুফ সহ স্কুল ড্রেস বানিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হলেও কাজে আসছে না কিছুই। পরীক্ষার ফি ইন টোটাল মাফ করে দিছে, পরীক্ষার কোনো ফি নিব না। আর এবারকে স্কুল ড্রেসটা আমি হেডমাস্টার আমার নিজের পকেট থেকে আমি টাকা দিয়ে ওদের বানিয়ে দেবো। এই ওয়ার্ড এলাকার মা সমাবেশ করছি, অভিভাবক সমাবেশ করছি, ঊর্ধ্বতন কর্মকর্তারা আসছিল। সেখান থেকে আমি বলছি যে যতটুকু পারি আমার এলাকার ছাত্রদের জন্য আমি অনেক কিছু করব। জেলা শিক্ষা অফিসার বলছেন, শিক্ষার্থী সংকট, বিদ্যালয়ে ব্যয়ের হিসাব না দেওয়া, অভিভাবক সমাবেশ না করা সহ মোট 10টি অভিযোগে প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় মামলা করা হয়েছে। সংশ্লিষ্ট শিক্ষককে কৈফিয়ত তলব করেছি। তার জবাব পাওয়ার পর জবাব সন্তোষজনক না হয় এটা আমরা বিভাগীয় মামলার জন্য উপপরিচালক প্রাথমিক শিক্ষা রাজশাহী বিভাগ রাজশাহী মহোদয়ের নিকট প্রতিবেদন প্রেরণ করেছি। যতদূর জানি তার বিরুদ্ধে বিভাগীয় মামলা রুজু হয়েছে। বর্তমান বিভাগীয় মামলার রায় প্রক্রিয়াধীন। 1990 সালে প্রতিষ্ঠার পর থেকে এই বিদ্যালয়ে কোটি টাকা খরচ হলেও ছড়ায়নি শিক্ষার আলো। শিক্ষার্থী ভর্তিতে সচেতন হয়নি বিদ্যালয় কর্তৃপক্ষ। মাজিদুর রহমান, এখন বগুড়া। জাতীয় নির্বাচন ও গণভোটে ভোট দিতে দেশে ও বিদেশে নিবন্ধন করেছেন 15,33,682 জন প্রবাসী। পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে 76,139 জন নিবন্ধন করে তালিকায় তৃতীয় স্থানে কাতার। এরই মধ্যে দেশটির প্রবাসীদের হাতে পৌঁছে গেছে পোস্টাল ব্যালট। প্রথমবার প্রবাস থেকে ভোট দেওয়ার সুযোগ পেয়ে উচ্ছ্বসিত তারা। কাতার থেকে আনোয়ার হোসেন মামুনের প্রতিবেদনে বিস্তারিত। দরজায় কড়া নাড়ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। দেশ পেরিয়ে প্রবাসেও বইছে ভোটের হাওয়া। পোস্টাল ব্যালটের মাধ্যমে প্রথমবারের মতো ভোটাধিকার পাচ্ছেন 148টি দেশে থাকা প্রবাসী বাংলাদেশিরা। জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে অংশ নিতে দেশে ও বিদেশে মোট নিবন্ধন করেছেন 15,33,682 জন প্রবাসী বাংলাদেশি। এরই মধ্যে প্রবাসীদের হাতে পৌঁছেছে পোস্টাল ব্যালট। প্রথমবারের মতো প্রবাস থেকে ভোট দেওয়ার সুযোগ পেয়ে উচ্ছ্বসিত প্রবাসী বাংলাদেশিরা। দীর্ঘদিনের দাবি পূরণ হওয়ায় নির্বাচন নিয়ে কাতার প্রবাসীদের মধ্যে দেখা দিয়েছে বাড়তি আগ্রহ আর উৎসাহ। অন্তর্বর্তী সরকারের এমন উদ্যোগে প্রশংসা করেছেন প্রবাসী বাংলাদেশিরা। জীবনের প্রথমবারের মতো বিদেশে থেকে ভোট দেওয়ার সুযোগ পেয়েছি। আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেবকে অনেক ধন্যবাদ। আমার এই ভোটের মাধ্যমে দেশে একজন ভালো এবং ন্যায্য সরকার আসুক। বিভিন্নভাবে আমাদেরকে হয়রানি করা হয়, এয়ারপোর্ট থেকে বা পাসপোর্ট অফিস বা অন্যান্য যে সমস্যাগুলো আছে এগুলো যেন আমাদের প্রবাসীদের দিকে তারা নজর দেয়। ইসির তথ্য অনুযায়ী প্রবাসী ভোটারদের মধ্যে সৌদি আরব থেকে সর্বোচ্চ 2,39,186 জন, দ্বিতীয় স্থানে মালয়েশিয়া থেকে 84,292 জন, তৃতীয় স্থানে কাতার থেকে 76,139 জন ও ওমান থেকে 56,207 জন প্রবাসী ভোটার নিবন্ধন করেছেন। অর্ণব প্রসাদ, এখন। মালদ্বীপের বিভিন্ন দ্বীপে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করছেন বাংলাদেশি চিকিৎসকরা। সম্প্রতি তারা পেশাগত চ্যালেঞ্জ ও বাস্তব অভিজ্ঞতা তুলে ধরেন দেশটিতে নিযুক্ত হাই কমিশনারের কাছে। বৈশ্বিক শ্রমবাজারে চিকিৎসা খাতে আরও জনবল বাড়াতে সরকারের বিশেষ নজরদারি চান চিকিৎসকরা। বিস্তারিত জানাচ্ছেন কামরুল হাসান জনি।
মালদ্বীপে বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে কর্মরত রয়েছেন বহু বাংলাদেশি চিকিৎসক। দূর প্রবাসে তারা নিজেদের পেশাদারিত্ব ও নিষ্ঠার সাথে কাজ করে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করছেন, পাশাপাশি দেশের অর্থনীতিতেও রাখছেন গুরুত্বপূর্ণ ভূমিকা। দেশটিতে কর্মরত বাংলাদেশি চিকিৎসকরা সম্প্রতি মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনারের কাছে তাদের কর্মপরিবেশ, পেশাগত চ্যালেঞ্জ ও বাস্তব অভিজ্ঞতার বিভিন্ন দিক তুলে ধরেন। ডাক্তাররা জানান, দেশের মেডিকেল শিক্ষা ব্যবস্থার সক্ষমতা প্রমাণে বিদেশে রোগীদের সঠিক সেবা নিশ্চিত ও দক্ষতা প্রমাণ করা জরুরি। মেডিকেল এই কোর্স শেষ করার পর তারা ইন্টার্নশিপের জন্য যাচ্ছে, কারণ বাংলাদেশকে তারা অনেকটা বিশ্বাসযোগ্য এবং খরচ কম, নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হিসেবে মনে করছে। ভিভিআইপি লোকজন এখানে আসেন, এই ক্ষেত্রে বাংলাদেশ হচ্ছে ওয়ান অফ দ্য বিগেস্ট কন্ট্রিবিউটর অফ দ্য মিনিস্ট্রি অফ দ্য হেলথ ইন মালদ্বীপস। দুপক্ষের সহযোগিতায় আমরা এখানে খুব সুন্দর সার্ভিস প্রদান করতে পেরেছি এবং মানুষের অন্তরে খুব সহজেই জায়গা করে নিতে পেরেছি। বাংলাদেশ হাই কমিশনার ডক্টর মোহাম্মদ নাজমুল ইসলাম জানান, মালদ্বীপের বিভিন্ন দ্বীপে বাংলাদেশি ডাক্তাররা অবদান রাখছেন। দেশটিতে আরও চিকিৎসকের প্রয়োজন হতে পারে। এই চাহিদা পূরণে কাজ করতে চায় বাংলাদেশ। আমাদের যে ডক্টর কমিউনিটি আছে তারা কিন্তু এখানে বিভিন্ন আইল্যান্ডে তাদের অবদান রেখে যাচ্ছেন। তাদের আরও অনেক বেশি ডক্টরের প্রয়োজন হতে পারে, স্পেশালিস্টের প্রয়োজন হতে পারে। তো আমরা চাচ্ছি যে এই ক্ষেত্রগুলোকে আরও কীভাবে উত্তরোত্তর বৃদ্ধি করা যায়। আন্তর্জাতিক শ্রমবাজারে শক্তিশালী অবস্থান তৈরির জন্য গুরুত্বপূর্ণ এই খাতে সরকারের বিশেষ নজরদারি চান চিকিৎসকরা। ভবিষ্যতে দেশটিতে আরও বেশি কাজের সুযোগ পাবেন বাংলাদেশিরা, এমনটাই প্রত্যাশা হাই কমিশনের। কামরুল হাসান, জনি, এখন। ট্রাম্পের শুল্ক আরোপের প্রতিক্রিয়া হিসেবে মার্কিন বাণিজ্য চুক্তির অনুমোদন স্থগিতের ঘোষণা দিয়েছে ইউরোপীয় পার্লামেন্ট। গত বছরের জুলাই ইইউভুক্ত দেশগুলো ও যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য বাধা দূর করতে চুক্তিটিতে স্বাক্ষর করেন ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট ও ডোনাল্ড ট্রাম্প। এদিকে সুইজারল্যান্ডে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে যোগ দিয়ে পশ্চিমা দেশগুলোর নেতারা গ্রিনল্যান্ডের স্বায়ত্তশাসনের পক্ষে নিজেদের অবস্থান পুনর্ব্যক্ত করেন। কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি গ্রিনল্যান্ডের ন্যাটো ধাঁচের নিরাপত্তা নিশ্চিতে মিত্রদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। এদিকে ইউরোপ কোনো হুমকির কাছে নতি স্বীকার করবে না বলে সাফ জানান ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। চলমান পরিস্থিতিতে সবাইকে শান্ত থেকে ইউরোপের অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনের পথে অগ্রসর হতে আহ্বান জানান ম্যাক্রো। অন্যদিকে ডেনিশ প্রধানমন্ত্রী ফ্রেডরিকসেন জানান, নিজেদের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্রের প্রশ্নে এক চুল ছাড় দেবে না ডেনমার্ক। গ্রিনল্যান্ড নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পদক্ষেপ ইউরোপকে হুমকির মুখে ফেলেছে। তৈরি হচ্ছে ইউরোপ ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা। অর্থনৈতিকভাবে বড় ধরনের ক্ষতির আশঙ্কায় ইউরোপীয় দেশগুলো, ফলে দীর্ঘদিনের মিত্র যুক্তরাষ্ট্রের বিরোধিতা করছে ইউরোপ। এমনকি মার্কিন পণ্যের উপর শুল্ক আরোপ বা ইউরোপের বাজারে মার্কিন কোম্পানির সুযোগ কমানোর মতো পদক্ষেপ নিয়েও ভাবছে ইউরোপীয় দেশগুলো। বিস্তারিত জানাচ্ছেন ফজলে রাব্বি খান। গ্রিনল্যান্ড ডেনমার্কের অধীনে থাকা একটি স্বায়ত্তশাসিত অঞ্চল, তবে এর ভৌগোলিক অবস্থান যুক্তরাষ্ট্রের কাছে কৌশলগতভাবে খুব গুরুত্বপূর্ণ। গোল্ডেন ডোম থেকে শুরু করে আর্কটিক অঞ্চলে নিরাপত্তা ও সামরিক উপস্থিতি বাড়ানোর অংশ হিসেবেই প্রেসিডেন্ট ট্রাম্প বলে আসছেন যুক্তরাষ্ট্রের গ্রিনল্যান্ড দরকার। আর এই দাবি ঘিরেই তৈরি হয়েছে ইউরোপ ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা। ট্রাম্প ইউরোপীয় দেশগুলোকে চাপ দিচ্ছেন গ্রিনল্যান্ড দখলে তারা যেন ডেনমার্কের পাশে না দাঁড়ায়। ইউরোপ যদি বাধা দেয় তাহলে তাদের রপ্তানি পণ্যের ওপর বড় অঙ্কের শুল্ক আরোপের হুমকিও দিয়েছেন ট্রাম্প। এতে ইউরোপীয় দেশগুলো অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। তাই ইউরোপীয় নেতারা এবার প্রকাশ্যে এই হুমকির বিরোধিতা করছেন। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির এক বিশ্লেষণ বলছে, ইউরোপীয়দের উদ্বেগ এবারের বিষয়টি শুধু বাণিজ্যের নয়, একটি ন্যাটো সদস্য দেশের সার্বভৌমত্বের প্রশ্ন। তাই ইউরোপীয় ইউনিয়ন পাল্টা ব্যবস্থা নেওয়ার বিষয়টি ভাবনায় রাখছে। মার্কিন পণ্যের ওপর শুল্ক আরোপ বা ইউরোপের বাজারে মার্কিন কোম্পানির সুযোগ কমানোর মতো পদক্ষেপও আছে আলোচনায়। তবে ইউরোপ পুরোপুরি কঠোর হতে পারছে না, কারণ ইউক্রেন যুদ্ধ, ন্যাটোর নিরাপত্তা এবং পারমাণবিক প্রতিরক্ষার ক্ষেত্রে তারা এখনও যুক্তরাষ্ট্রের উপর অনেকটাই নির্ভরশীল। এই কারণে ইউরোপ একদিকে শক্ত বার্তা দিচ্ছে, অন্যদিকে সংঘাত এড়াতে আলোচনার দরজাও খোলা রাখছে।
বিবিসি বলছে এই পরিস্থিতি পশ্চিমা জোটের ঐক্যকে দুর্বল করছে, যা উৎসাহ দিচ্ছে রাশিয়া ও চীনের মতো দেশগুলোকে। বিশ্লেষকদের মতে গ্রিনল্যান্ড নিয়ে এই বিরোধ বিশ্ব রাজনীতির প্রেক্ষাপট অনেকটা বদলে দেবে, যেখানে যুক্তরাষ্ট্র ও ইউরোপের সম্পর্ক আগের মতো আর সহজ থাকবে না। ফাজর রাব্বি খান, এখন বিশ্ব। এবার খেলার খবর। আগামী 7 ফেব্রুয়ারি থেকে টি-20 বিশ্বকাপ মাঠে গড়ানোর কথা থাকলেও পেন্ডুলামের মতো দুলছে বাংলাদেশের বিশ্বকাপ ভাগ্য। এবারের বিশ্বকাপের আসরে বাংলাদেশ খেলবে কিনা সেই প্রশ্নের উত্তর জানেন না অধিনায়ক লিটন দাস। ভেন্যু কিংবা প্রতিপক্ষ নিশ্চিত না হওয়ায় প্রস্তুতিতে ঘাটতি পড়বে বলেও মনে করেন তিনি। ফারহান হিসান জানাচ্ছেন বাকিটা। টি-20 বিশ্বকাপ শুরু হতে আর খুব বেশি সময় নেই। 7 ফেব্রুয়ারি থেকে মাঠে গড়ানোর কথা বিশ্ব ক্রিকেটের সবচেয়ে ছোট সংস্করণের সবচেয়ে বড় আসরের। কিন্তু অবাক করা বাস্তবতা, এখনো নিশ্চিত নয় এই বিশ্বকাপে আদৌ খেলবে কিনা বাংলাদেশ। মুস্তাফিজ ইস্যু থেকে পুরো দলের নিরাপত্তার প্রশ্ন, সব মিলিয়ে ভারতে খেলতে না যাওয়ার সিদ্ধান্তে অনড় বাংলাদেশ। অন্যদিকে ভারতীয় আধিপত্যের কাছে নতজানু আইসিসিও পারছে না সিদ্ধান্ত নিতে। এ অবস্থায় বিশ্বকাপে অনিশ্চিত বাংলাদেশ। বিশ্ব আসরে অংশ নেওয়ার আগে যেখানে লম্বা প্রস্তুতি নেওয়ার কথা, সেখানে কদিন আগেও এমন অনিশ্চয়তা নিশ্চয়ই লিটন দাসদের পরিকল্পনায় ছেদ টানবে। তো খেলতেছে, বাট অ্যাট দ্য সেম টাইম যদি আপনি জানতেন যে আপনার গ্রুপ কে হবে, আপনি কোন দেশে যাচ্ছেন, এটা একটা হেল্প হতো। এখন যে জিনিসটা হাতেই নেই আমার, বা আমাদের ক্রিকেট ওভারঅল যতগুলো প্লেয়ার, আপনারা তো অলরেডি টিম জানেন যে কোন 15 জন যাবে, তো সেই 15 জনও এখনো জানে না যে আমরা কোন দেশে যাব বা কাদের বিপক্ষে খেলবো। আমার জায়গা থেকে আমি যেমন আনসার্টেন, সবাই আনসার্টেন। আমার মনে হয় পুরো বাংলাদেশই আনসার্টেন এই মুহূর্তে। প্রশ্ন একটাই, আইসিসির সিদ্ধান্ত কবে আসবে? বিশ্বকাপে বাংলাদেশের ভবিষ্যৎই বা কোন পথে? উত্তরের অপেক্ষায় পুরো বাংলাদেশ। ফারহান ইসান, এখন। শেষ করছে এখন বাজার, তবে তার আগে শিরোনামগুলো আরও একবার। প্রার্থীদের মাঝে আজ প্রতীক বরাদ্দ করবে ইসি। কাল থেকে শুরু আনুষ্ঠানিক প্রচারণা। হাসনাতের প্রতিদ্বন্দ্বী মঞ্জুরুলের রিটের শুনানি আজ। সারা দেশে 20,000 কিলোমিটার খাল খনন ও ঢাকার যানজট নিরসনের অঙ্গীকার তারেক রহমানের। 25 কোটি বৃক্ষরোপণের পরিকল্পনা। রাতে রাজধানীর পীরের বাগে স্থানীয় বিএনপি ও জামায়াত কর্মীদের মধ্যে সংঘর্ষ। আহত প্রায় 19 জন। দুপক্ষের পাল্টাপাল্টি অভিযোগ। জোট প্রার্থীর পক্ষে একযোগে লড়বে বিএনপি। ইসলামী আন্দোলন সরলেও প্রভাব নেই, দাবি জামায়াতের। প্রচারে স্পষ্ট হবে হিসাব নিকাশ। এবং নির্বাচন ঘিরে উদ্বেগ বাড়ছে অবৈধ অস্ত্রের ছড়াছড়িতে। বেশিরভাগই আসছে সীমান্ত পেরিয়ে। ব্যবহার থামানো বড় চ্যালেঞ্জ বলছেন বিশ্লেষকরা। এই ছিল এখন বাজারে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন এখন.tv। এছাড়া ফেসবুকে দেখুন facebook.com/tv.এখন এবং ইউটিউবে এখন টেলিভিশন দেখতে ভিজিট করুন youtube.com/c/echontv।